বন্ধুরা নমস্কার। এবারের 17 সেপ্টেম্বর দিনটা নরেন্দ্র মোদীর জন্য খুব কঠিন বানিয়ে দেবেন রাহুল গান্ধী। 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে এমনিতেই নরেন্দ্র মোদীর জন্য বড় চ্যালেঞ্জ আসে মোহন ভাগবতের দিক থেকে। এবার কি রাহুল গান্ধীর দিক থেকে বড় চ্যালেঞ্জ আসবে সেই দিনে? কারণ কংগ্রেসের অনেক নেতাই বলছেন যে রাহুল গান্ধী 17 সেপ্টেম্বর দিনে রাজনৈতিক হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করবেন। অর্থাৎ 17 সেপ্টেম্বর তিনি এমন কিছু করবেন যেটা করার পরে সেটা রাজনৈতিকভাবে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেই আঙুল তুলে দেবে। অর্থাৎ অনেকের ধারণা যে নরেন্দ্র মোদী যে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে 2014, 2019 এবং 2024 সালে জিতে লোকসভায় গেছেন, সেই বারাণসীতে কিভাবে ভোট চুরি করা হয়েছিল, কিভাবে আপনার ইলেকশন কমিশন সেখানে হিসাবে গোলমাল করেছিল, সেইটা হয়তো বা তিনি সেদিন তথ্য প্রমাণ সহকারে তুলে ধরবেন দেশের কাছে। এবং সেটা যদি তুলে ধরা হয় এবং সেটা যদি বিশ্বাসযোগ্য বলে দেশের মানুষের কাছে মনে হয়, তাহলে বিজেপির জন্য গত 2014 সালের পরে এর চেয়ে বড় কোনো আঘাত হবে না। অর্থাৎ আস্ত শাসক দলটা হয়তো এই আঘাত সহ্য করতে গিয়ে হিমশিম খেয়ে যাবে। সামনে বিহার বিধানসভা নির্বাচন, এরপরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আসাম বিধানসভা নির্বাচন, তামিলনাড়ু বিধানসভা নির্বাচন, কেরল বিধানসভা নির্বাচন। এই রকম একটা সময়ে যদি স্বয়ং প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেই কোনো নির্বাচনে গাফিলতি, গড়বড়ি, ঘোটালা ইত্যাদির যদি তথ্য প্রমাণ রাহুল গান্ধী তুলে ধরেন, কারণ তিনি দেশের সবচেয়ে বড় বিরোধী দলটির শুধু নেতা না, তিনি দেশের লোকসভার বিরোধী দলনেতাও। এই অবস্থাতে তিনি যদি এগুলো তুলে ধরেন এবং নির্বাচন কমিশনকে যদি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, তাহলে সবচেয়ে বেশি অস্বস্তিতে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ে যাবেন। কারণ নরেন্দ্র মোদীকে তো সারা পৃথিবীর মানুষ চেনে। সারা পৃথিবীতে তো নরেন্দ্র মোদীকে এমনভাবে প্রজেক্ট করা হয়েছে যে দেশের সব অংশের মানুষ তাকে সবচেয়ে বড় নেতা হিসেবে মানে। সুতরাং তিনি এক এবং অদ্বিতীয়। এই এক এবং অদ্বিতীয় নেতার লোকসভা কেন্দ্রে তার নির্বাচনে যদি ঘোটালা হয়েছে এটা প্রমাণ করতে পারেন রাহুল গান্ধী, তাহলে অবস্থাটা কি হবে বিজেপির জন্য? আর এমনিতেও আপনার 17 সেপ্টেম্বর দিনটা যতটা চ্যালেঞ্জিং নরেন্দ্র মোদীর জন্য, ততটা চ্যালেঞ্জিং আপনার মোহন ভাগবতের জন্য। যতটা সেই দিনটা ক্রুশাল বিজেপির জন্য, ততটা ক্রুশাল আরএসএস এর জন্য। কারণ 17 সেপ্টেম্বর বা তার আগে যদি নরেন্দ্র মোদী পদত্যাগ করেন, তাহলে সেই পদত্যাগের জন্য ক্রেডিট দেবে দেশের মানুষ মোহন ভাগবতকে এবং আরএসএসকে। যদি 17 সেপ্টেম্বরেও নরেন্দ্র মোদী পদত্যাগ না করেন, তাহলে মানুষ মনে করবে যে মোহন ভাগবত একজন দুর্বল নেতা। অর্থাৎ মোহন ভাগবতের কথা আপনার নরেন্দ্র মোদী শোনে না, আরএসএস এর কথা বিজেপি পাত্তা দেয় না, এবং মোহন ভাগবতের ক্ষমতা নাই বা আরএসএস এর ক্ষমতা নাই বিজেপির মধ্যে কোনো নির্দেশ দিয়ে সেই নির্দেশ মানতে বাধ্য করা। ফলে সংঘ সম্বন্ধে মানুষের কাছে একটা বার্তা যাবে যে এখন বিজেপি আরএসএস এর ওপরে হাবি হয়ে গেছে। আরএসএস এতদিন বিজেপিকে চালাতো বলে যে ধারণা সাধারণ মানুষের মনের মধ্যে ছিল, সেই ধারণা ভেঙে চুরে ছারখার হয়ে যাবে। এবং উল্টো দিকে আরেকটা ধারণা তৈরি হবে যে নরেন্দ্র মোদীর ক্ষমতার সামনে মোহন ভাগবত অসহায়, বিজেপির ক্ষমতার সামনে আরএসএস অসহায়, এই বার্তাটাও যাবে। সুতরাং 17 সেপ্টেম্বর দিনটা হয় নরেন্দ্র মোদী মোহন ভাগবতের ওপর জিতে যাবেন, আরএসএস এর ওপরে বিজেপি জিতে যাবে, অন্যথায় বিজেপির ওপরে আরএসএস জিতবে এবং নরেন্দ্র মোদীর ওপরে আপনার মোহন ভাগবতী জিতবেন। তো এই অবস্থাতে একটা তো 17 সেপ্টেম্বরের সিগনিফিক্যান্স, স্পেশাল সিগনিফিক্যান্স আছেই। তার মধ্যে রাহুল গান্ধীর যে হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করার, আমি আবারও বলে দিই, আসল হাইড্রোজেন বোমা না, এটা রাজনৈতিক হাইড্রোজেন বোমা। এগুলো বলার একটা স্টাইল, মানুষের দৃষ্টি আকৃষ্ট করার জন্য। রাজনৈতিক নেতারা যেমন কখনো বলেন অ্যাটম বোমা বিস্ফোরণ করব, এর আগে তিনি বলেছিলেন। এবং এগুলো বোঝানো যে তিনি যে তথ্য সামনে আসছে তার যে মানুষের মানসিক প্রভাব এতটা পড়বে, সেটা ওই হাইড্রোজেন বোমার বা অ্যাটম বোমার যেরকম ব্যাপক
প্রভাব পড়ে ঠিক তেমন প্রভাব পড়বে এবং তার প্রতিপক্ষকে এমনভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে যেমনভাবে অ্যাটম বোমা একটা দেশের উপরে পড়লে বা কোনো জায়গায় পড়লে সেখানকার ফিজিক্যাল ক্ষতি হয়। তো এটা ফিজিক্যাল ক্ষতি না, এখানে বিজেপিকে কেউ ফিজিক্যালি হাইড্রোজেন বোমা মারবে না বিজেপির উপরে, এখানে অভিযোগ আনা হবে, এখানে তথ্য প্রমাণ আনা হবে এবং এই তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হবে যে গত লোকসভা নির্বাচনটা নরেন্দ্র মোদীকে এবং বিজেপিকে ঘোটালা করে জিতিয়েছে ইলেকশন কমিশন। এটাই তো বারবার রাহুল গান্ধী বোঝানোর চেষ্টা করছেন। এটা এই কারণেই তো তিনি বারবার স্লোগান দিচ্ছেন যে ভোট চোর গদ্দি চোর। এটা সাংঘাতিক ব্যাপার। ভারতবর্ষে স্বাধীনতার পরে আপনার এই রকম ভয়ঙ্কর স্লোগান এর আগে কেউ দিয়েছে বলে আমার মনে হয় না। কারণ এখানে গদ্দি চোর কাকে বলছে? গদ্দি তো মানে ক্ষমতা কে ছাড়বে? যার কাছে ক্ষমতা আছে, ক্ষমতা আছে বিজেপির কাছে, ক্ষমতা আছে নরেন্দ্র মোদীর কাছে, ক্ষমতা অন্য কারোর কাছে তো নেই। তো সুতরাং নরেন্দ্র মোদীকে ক্ষমতা ছাড়তে বলছে বোঝা যায়, আর নরেন্দ্র মোদীকেই তাহলে ভোট চোর বলছে, কারণ ভোট চোরকে গদ্দি ছাড়তে বলছে। তো এইরকম ভয়ঙ্কর স্লোগান যেটা সারা দেশে ছড়িয়ে দিচ্ছে এবং কংগ্রেসের যে হতোদ্যম কর্মীরা যারা কিছুদিন আগে পর্যন্ত মুষ্ট্রে ছিল, যারা মনমরা হয়েছিল যে দল বোধহয় আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি কিন্তু অনেক ভিডিওতে গত বছরের পর বছর আপনাদেরকে বলেছি যে কংগ্রেস ঘুরে দাঁড়াবে, আবার রাহুল গান্ধী ঘুরে দাঁড়াবেন, এই কথাগুলো বারবার আমি বলেছি কেন? কারণ আমি জানতাম যে রাহুল গান্ধীকে যেভাবে মানসিক নির্যাতন গত এক দশক ধরে করা হয়েছে, এইরকম মানসিক নির্যাতন করলে সাধারণত কোনো নেতা তাই তিনি ধ্বংসপ্রাপ্ত হন না, বরং তিনি আরো ঘুরে দাঁড়ান, আরো বেশি শক্তিশালী হন। এবং যেহেতু তার পিতা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার ঠাকুমা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এমন একটি পরিবার থেকে তিনি উঠে এসেছেন যে পরিবারটির নাম জানে না এমন কোনো ভারতবাসী নেই, সেহেতু তার পক্ষে এই অপমান হজম করা এবং এই অপমানকে সঙ্গে নিয়ে পৃথিবী ছেড়ে যাওয়া তার পক্ষে সম্ভব না। তার পক্ষে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো রাস্তা নাই। আর এই কারণে আমি বিশ্বাস করেছি যে রাহুল গান্ধী ওই যখন তাকে পাপ্পু বলে তাকে নানানভাবে তাকে হেনস্থা করা হয়েছে, তখন তিনি গোপনে নীরবে নিজেকে প্রস্তুত করেছেন এবং তিনি ঘুরে দাঁড়ানোর জন্য তিনি আগ্রাসী হয়েছেন এবং এইটাই সত্য বলে প্রমাণিত হয়েছে। রাহুল গান্ধী আজকে এমনভাবে ঘুরে দাঁড়িয়েছেন যে আজকের দিনে কোনো কোনো সময় মনে হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না, নরেন্দ্র মোদীর জায়গায় প্রধানমন্ত্রী পেছন দিক থেকে অ্যাকচুয়ালি রাহুল গান্ধী। কারণ তিনি যেটার প্রতিবাদ করছেন সেটা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সরকার সেই লাইনে হাঁটছে, যেটা তিনি দাবি করছেন শেষ পর্যন্ত সরকার সেটা মেনে নিচ্ছে। তো এই অবস্থাতে রাহুল গান্ধী কি 17 সেপ্টেম্বর দিনটা এই কারণে বেছে নিলেন যে এই দিনটা তো বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। বিজেপির কর্মীরা সারা দেশে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করে প্রত্যেক বছর গত 2014 সাল থেকে। 2014 সালের আগে আপনারা পশ্চিমবঙ্গে, বিহারে, রাজস্থানে, তামিলনাড়ুতে, ত্রিপুরাতে, আসামে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করতে দেখেননি কিন্তু। তো সুতরাং ক্ষমতায় আসার কারণে এবং ক্ষমতায় থাকার কারণে নরেন্দ্র মোদীর জন্মদিন বিজেপির কর্মীরা সারা দেশে পালন করে এবং ক্ষমতা থেকে চলে গেলে পরে কিন্তু তার জন্মদিন পালন করবে বলে মনে হয় না। তো এইটা একটা ধারা তৈরি হয়েছে যে যখন যার কাছে ক্ষমতা আছে তখন তার দাবিদারি করো, তখন তার জয় জয়কার করো, ক্ষমতা থেকে সরে গেলে পরে এরপর তার সমালোচনা করো, এরপর তাকে ভুলে যাও, এরপর আর তার জয় জয়কার করো না, এরপর আর তাকে মহান নেতা বলো না। তো এই যে একটা পরম্পরা তৈরি করা হয়েছে গত কয়েক বছরে, এই পরম্পরার একটা অংশ হিসাবে এবারেও আপনার চলছে বিভিন্ন জায়গাতে নরেন্দ্র কাপ। পশ্চিমবঙ্গের মাটিতে আপনার নরেন্দ্র কাপ কম্পিটিশন করা হচ্ছে, প্রতিযোগিতা করা হচ্ছে, ফুটবল প্রতিযোগিতা। নরেন্দ্র কাপ নামটা কেন দিয়েছে? নরেন্দ্র কাপ তারা বলছে স্বামী বিবেকানন্দর নামে। স্বামী বিবেকানন্দকে তো কেউ নরেন্দ্রনাথ দত্ত হিসাবে আপনার মনে রাখেন না। নরেন্দ্রনাথ দত্ত তো তার আগের জীবনের নাম, তার তো সন্ন্যাস জীবনের নাম হলো স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ নামেই তো তাকে সারা পৃথিবীর মানুষ চেনে এবং যখনই তার কথা আলোচিত হয় তখনই স্বামী বিবেকানন্দ নামটা আপনার উচ্চারিত হয়, নরেন্দ্রনাথ দত্ত তাকে উচ্চারণ করে না। তো এখানে কেন নরেন্দ্র কাপ রাখা হলো নামটা?
নরেন্দ্র কাপ এই কারণে রাখা হলো, তারা নরেন্দ্র মোদী কাপ মানে রাখলে আবার বিতর্ক তৈরি হবে। এমনিতেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম করার কারণে সর্দার বল্লভভাই প্যাটেলের নাম সরিয়ে সারা দেশে ব্যাপক নিন্দা সমালোচনা করা হয়েছে। এবার নরেন্দ্র মোদী কাপ রাখলে অসুবিধা হবে। এই কারণে তারা কি করেছে, একটা চালাকি রাস্তা নিয়েছে। তারা চালাকি ছাড়া রাজনীতিটাই করতে পারছে না, অর্থাৎ তাদের মেধা, তাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এগুলো তাদের কাছে এত অর্থহীন হয়ে গেছে যে চালাকি এদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিষয় এদেরকে পরিচালিত করছে। এরা নরেন্দ্র কাপ এই কারণে রেখেছে যে মানুষকে এমনিতে বলে দেবে যে এটা তো বিবেকানন্দের নামে, আর আসলে তারা নরেন্দ্র মোদীকেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো এই চালাকিগুলো তারা করছে, এবং এই সমস্ত কিছুর মূল সূত্র হলো 17 সেপ্টেম্বরকে কেন্দ্র করে, ওনার জন্মদিনকে কেন্দ্র করে। এই কারণেই কি রাহুল গান্ধী 17 সেপ্টেম্বরেই রাজনৈতিক হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করবেন, এবং এবারের হাইড্রোজেন বোমার ভয়টা কিন্তু বিজেপিকে পেয়ে বসেছে, যার কারণে বিজেপির কোনো কোনো নেতা আপনার বলছেন যে রাহুল গান্ধী নাকি আরবান নকশালের মতন কথা বলছে। তিনি দেশের লোকসভার বিরোধী দলনেতা, তিনি দেশের সবচেয়ে বড় বিরোধী দলটির তিনি নেতা, তিনি মানে সরকারের ঘোটালা, তিনি নির্বাচন কমিশন যদি অন্যায়ভাবে কাজ করে তাহলে তার ঘোটালার কথা এগুলি তুলে ধরা তো তার দায়িত্বের মধ্যে পড়ে। তিনি যদি এই কাজটা না করেন বরং তাকে নিয়ে সন্দেহ দেখা দিতে পারে, আর তিনি যদি এই কাজটা করেন ভালোভাবে তাহলে মনে করা উচিত যে এটা গণতন্ত্রের জন্য প্রয়োজন, এটা জরুরি। কারণ বিরোধী দল যত মজবুত হবে, বিরোধী দলের নেতারা যত বেশি করে মানুষের কথা আপনার দৃঢ়তার সঙ্গে বলবে, তত বেশি কে মজবুত হবে, তত বেশি মজবুত দেশের গণতন্ত্র হবে, দেশ মজবুত হবে। তাহলে সরকার এবং শাসক দল মানুষের ওপর অত্যাচার করতে ভয় করবে, সে ক্ষমতা হারানোর ভয়ে ভীত হবে, এবং সরকার যখন ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয় তখন মানুষ শক্তিশালী হয়, তখন গণতন্ত্র শক্তিশালী হয়। তো সুতরাং রাহুল গান্ধী যে কাজটা করছেন এটা ভালো কাজ করছেন, কিন্তু এই কাজটাকে তারা এতটা ভয় পেয়েছেন যে এখন আরবান নকশালের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করতে শুরু করেছেন। আর এগুলো করার কারণে দেশের সাধারণ মানুষের মনের মধ্যে তাদের যতটুকু জায়গা এখন অবশিষ্ট আছে এটাও কিন্তু তারা হারিয়ে ফেলবেন। গ্যারান্টি দিয়ে বলছি, আপনার আগামী দিনে কথাগুলো মিলিয়ে নেবেন। 17 সেপ্টেম্বর ভারতবর্ষের রাজনীতিতে, এই সমকালীন রাজনীতিতে একটা বিরাট ঐতিহাসিক দিনে পরিণত হবে। এই ধারণার সঙ্গে আপনারা একমত কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করবেন, আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বাকিটা আপনার চিন্তা করার বিষয়, আমি ছেড়ে দিলাম আপনার উপরেই। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।